পিপলস রিপাবলিক অফ চায়না যেটা আছে মেনল্যান্ড চায়না অ্যান্ড তাইওয়ান ওদের মধ্যে একটা বোঝাবুঝি হওয়া উচিত আর এই কথাটা ভালো করে উচিত। কিন্তু এই ইউনুস ওনার 28 মার্চ আপনি যদি প্রেস রিলিজটা দেখেন জয়েন্ট প্রেস রিলিজ ওর মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। উনি বলছেন আমরা তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সকে আমরা সাপোর্ট করি না, তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সকে আমরা সাপোর্ট করি না। ইনি পিস প্রাইজ কে দিয়েছে নাকে? পিস প্রাইজ নোবেল পিস প্রাইজকে বলা হলো এটা নোবেল প্রাইজটা কেড়ে নাও, নোবেল পিস প্রাইজ বললো সরি। কিন্তু এই ক্ষেত্রে এই যে ইন্ডিপেন্ডেন্সটা রয়েছে সেটাকে সাপোর্ট করছে, অথচ ইউনুস তিনি গিয়ে বলছেন সাপোর্ট করছেন না। তিনি বলছেন ওয়ান নেশন আমি সাপোর্ট করছি কিন্তু ওর ইন্ডিপেন্ডেন্স, ওরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নয় এটা আমি সাপোর্ট করছি না। এটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তার মানে কি হলো জানেন? তার মানে বাংলাদেশের লোক যারা আছেন ওদেরকে বলা হয় তুমি 1947-এ তোমরা তো পার্ট অফ দ্য ব্রিটিশ ইউনিয়নে ছিলে, তাহলে তোমরা কি করে স্বাধীনতা পেলে? এই যে তাইওয়ানের কথা যেটা আছে যেখানে চাংকাই শেখ পালালেন এইটা 1949 থেকে ওখানে ওরা আছে ওখানে, রাইট? এটা পুরনো কথা, আজকে তাইওয়ানের কথা হয়নি। ইট ইজ সামথিং লাইক চ্যালেঞ্জিং দেয়ার লেজিটিমেসি। এটা বহুত বড় কথা উনি জয়েন্ট প্রেস রিলিজে বললেন। ওনাকে এটা কে বললো এটা বলতে? হু হ্যাজ গিভেন হিম দ্য অথরাইজেশন? ওখানে ইলেক্টেড গভর্নমেন্ট নেই, উনি কোনো জায়গা মতো নেননি, ওনার কোনো ক্যাবিনেট নেই। উনি কি প্রেসিডেন্ট সঙ্গে কথা বলেছেন যে আমি গিয়ে বলবো যে আমরা তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্টকে সাপোর্ট করি না? তাহলে এই কথাটা বলার রাইটটা উনি কোথা থেকে পেলেন? উনি রাইটটা পেলেন কোথা থেকে? আমরা ওইটা পয়সা থেকে পেলেন যে চায়না ওনাকে দিল পয়সা, রাইট? আপনি বলুন কি উনি এই যে কোনো যদি পার্লামেন্ট না থাকে, কোনো ক্যাবিনেট না থাকে, তাহলে কি করে? আর উনি এই বাংলাদেশের যে মুক্তিযোদ্ধাদের আছে ওদের তো খুব ঘৃণা করেনি, নফরত করেনি। তাই জন্য উনি 26 মার্চ যখন ওদের ন্যাশনাল ডে, যখন ওদের ইন্ডিপেন্ডেন্স ওদিন চায়না গেলেন, উনি বলেন না 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 এই মুক্তিযোদ্ধা এই ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি মানি না, রাইট? এখানে কোনো ন্যাশনাল প্যারেড হবে না, কোনো মিলিটারি প্যারেড হবে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ হবে। আর এই বলে ইউনুস গেছিলেন চায়নাতে, আর ওখানে গিয়ে এখন তাইওয়ানের সম্বন্ধে বলে দিলেন কি আমাদের বাংলাদেশের ভাই বোনরা যারা মুক্তিযোদ্ধা আছে, যারা ওখানে অন্য পলিটিক্যাল পার্টি হয়েছে কি সাপোর্ট করেন এটা? যে উনি ইউজ করে আসলেন, উনি দেশের সঙ্গে গদ্দারি করেছেন, উনি দেশের একটা নীতি কথা বলেছেন যেটা অক্ষম্য অপরাধ। ওনা অপরাধ এটা হবে না কেন? যে উনি যা বলে গেলেন এটা বারবার চায়না বলবে কি তোমাদের সঙ্গে আমার চুক্তি হয়েছিল, বাংলাদেশ তুমি বলেছো যে তাইওয়ানে কোনোদিন ইন্ডিপেন্ডেন্স হবে না, তাহলে এটা যুদ্ধটা কেন? এটা প্রবলেম কেন পুরো ওয়ার্ল্ড অর্ডারে? এটা তাইওয়ানের কথাটা নিয়ে আমেরিকা যে বারবার কথা বলছে কেন? বিকজ ওরা চায় যে এই যে তাইওয়ান আছে ওদের মানুষ, ওখানে ইলেক্টেড গভর্নমেন্ট আছে, ওদের প্রেসিডেন্ট আছে, কেএমটি আছে, অনেকগুলো পলিটিক্যাল অ্যাক্টিভিটি, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে। ওদের তো চয়েস ছিল কি আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো না আমি মেনল্যান্ড চায়না থেকে যাব, রাইট? ওইটা পুরো নিগেট করে আসলেন। এই যে লোক বলে আমি পিস নিয়ে কথা বলি, ওনাকে যেনাকে পিসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো, উনি গদ্দারি করে চলে এসছেন, পুরো কনসেপ্টটা উনি উড়িয়ে চলে এসছেন। তো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। নাও থার্ড পয়েন্ট, ইন্ডিয়া বাংলাদেশ চায়না নিয়ে আমাদের মাথা যন্ত্রণা নেই। এই যে গুজব, এই যে ন্যারেটিভ যেটা বিল্ড আপ করা হয়েছিল বাংলাদেশে করা হয়, ওদের নিয়ে আমাদের কোনো মাথা যন্ত্রণা নেই। আপনাদের ওখানে স্ট্যাটিক্যাল বুক ধরিয়ে আপনি দেখে নিন, বাংলাদেশের 17 কোটি ভাই বোনকে আমি বলে দিচ্ছি, ফর লাস্ট 16 ইয়ার্স, ফর লাস্ট 16 বছর ধরে বাংলাদেশের বিগেস্ট ট্রেড পার্টনার আপনার হচ্ছে চায়না। আপনাদের মিউচুয়াল ট্রেড $10 বিলিয়ন, ইন্ডিয়া তো কোনো জায়গায় নেই। $10 বিলিয়ন অ্যানুয়াল আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে চায়নার সঙ্গে 16 ইয়ার ধরে। চায়না আপনাদের সব থেকে বড় ট্রেড পার্টনার, ইন্ডিয়া কোনো জায়গা নেই। আর দ্বিতীয় আমি আপনাকে বলে দিই, আপনারা যা বলছেন না কি ইন্ডিয়ান জিন্স কিনবেন না, ও জিন্স কিনবেন না, তৃতীয় জিন্স কিনবেন না, ওসব ভুয়া, ওর সব মেড ইন চায়না। ওর মধ্যে লেখা আছে পতঞ্জলি, ওর মধ্যে লেখা আছে ডাবার, ওর মধ্যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস লেখা আছে, ওর মধ্যে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া লেখা আছে, কিন্তু বানানো কোথায় আছে জানেন? চায়না। চায়নার আপনি এটা খতিয়ে দেখেন, $10 বিলিয়ন আর জিনিসটা কি পাঠাচ্ছে আপনাকে। তা আমাদের সঙ্গে আপনার কি রিলেশন আছে বাংলাদেশের সঙ্গে? যেটা আমাদের রিয়েলি মাথা যন্ত্রণা হচ্ছে, কাটাতার নেই, ওখানে গোল্ড স্মাগলিং হচ্ছে, ওখানে পশুধন স্মাগলিং হচ্ছে, ওখানে কাউন্টারফিট হচ্ছে, ওখানে ড্রাগস হচ্ছে। আর এখন 21 জানুয়ারি পর যখন ISI এসছিল, ওখান থেকে আমাদের কাছে এখন সন্ত্রাসবাদীরা আসবে, ওদের হাতিয়ারগুলো রাখা হয়েছে। ওইটাই তো 24-25 তারিখে নাদিয়ার কাছে আপনি দেখবেন 4টে আমাদের আন্ডারগ্রাউন্ড বাংকার ধারা হলো। এইখানেই আপনাকে আমি একটু থামাবো, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে চীন সফরে গেলেন মোহাম্মদ ইউনুস, তাতে করে কি কোথাও গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার চাপে পড়ার কথা? কোথাও গিয়ে কি এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর নেপথ্যেই
একটা যে সমস্যা, সেই সমস্যা মাথা চাড়া দিচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে সেনা অভ্যুত্থান পুরোটাই ভুয়ো হতে পারে? বিস্তারিত জানবো স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ যে একদিকে মোহাম্মদ ইউনূসের এই চীন সফর ধাপ্পাবাজি, অন্যদিকে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই সেনাবাহিনীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, ওয়াকারুজ্জামান তিনি নিজে চাপের মধ্যে রয়েছেন। বহুত ভালো কোয়েশ্চেন করেছেন আপনি, তো খুব সুন্দরভাবে এটা ধরে ফেলেছেন আপনি। বাংলাদেশের আর্মির কাছে 3টে বেসিক প্রবলেম হয়ে গেছে এখন, রাইট? আর ওই বেসিক প্রবলেমটা নিয়ে আপনাকে বাংলাদেশ আর্মি চিফকে এটা আপনাকে ভাবতে হবে। তারপর আমি ভারতের সঙ্গে কি রিলেশন আছে ওটা আমি কথা বলবো। সর্বপ্রথমে আপনাকে বলি, এই যে এজিটেটার্সগুলো ছিল, যারা ভুয়া পড়ুয়া, ওরা এই যে $23 মিলিয়ন আর 260 কোটি থেকে বেশি টাকা আমেরিকা থেকে পেয়ে যে ফলস নেগেটিভ করলো, ওরা বাংলাদেশ আর্মির নামটা খারাপ করে দিচ্ছে। বাংলাদেশ আর্মির একটা বিশ্বে একটা সুনাম আছে, খুব প্রেস্টিজ আছে, ওরা প্রফেশনাল আর্মি। এই হাসনাত করে একটা ছেলে আছে, গুন্ডা, যারা রাস্তায় ঢাকা থেকে বাইরে কেউ হয় না, জানেন? ওদের আপনি যদি অনেকগুলো আপনি ভিডিওগুলো দেখেন, ওখানে বাইরে কে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে তার জন্য ঝগড়া হচ্ছে, সবাই ক্যামেরার সামনে দাঁড়াতে চায়। ও আপনাকে টুইটার হ্যান্ডেলে আপনি দেখুন না কি বলেছে আমাদের বাংলাদেশ আর্মি আগেনস্টে। উনি বলছেন আমাদেরকে ডাকা হলো 11 মার্চে, আর আমাদেরকে বললো একটা রিফাইন আওয়ামী লীগ। তার মানে উনি সরাসরি ব্লেম করছেন বাংলাদেশ আর্মিকে, কি বাংলাদেশ আর্মি এখন ইন্টারনাল পলিটিক্স ম্যানেজমেন্টে ইনভলভ আছে। ওই গিয়েছিল কেন? ওই গিয়েছিলেন যে আপনি যে ফেব্রুয়ারি মাসে কথা বলতে গেছেন, কার আগেনস্টে আপনি কথা বলতে যাচ্ছেন। তো এই যে ছাত্রগুলো যারা বাংলাদেশে, বা এই যে এজিটেটার্সগুলো, ছাত্র বলবো না আমরা, যারা এই যে এজিটেটার্সগুলো বা ঢাকার রাস্তা নেবে, এই যে ওদের বাড়িতে কলুষিত করে আসলো আমাদের সেনা চিফের বাড়িতে, ওদের সঙ্গে যে ঝগড়া হচ্ছে ওটা নিয়ে তো একটা মাথা যন্ত্রণা হতেই হবে। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানকে আনসার দিতেই হবে, বিকজ এইটা মানুষ জিজ্ঞেস করছে কি সৎ কি আছে। এই যে লোকগুলো আছে যারা অ্যানার্কিস্ট, যারা বাংলাদেশে এরকম অন্য বাইরে থেকে পয়সা নিয়ে করলো, তুমি এটা জবাব দাও। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, 26 তারিখে এইদিকে আপনার গেলেন ইউনূস চায়নাতে, একটা ফোরামে গিয়ে কথা বলতে আসলেন, আর ঢুকলেন কে? এটা অদ্ভুত। যখন ইনি চলে যান, ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে যান, তখন অন্য দেশে আর্মি চিফগুলো ওখানে ঢোকে। 21 জানুয়ারিতে ISI লোক ঢুকেছিল, অ্যান্ড এই 26 তারিখে প্যাসিফিক কমান্ড যারা কোয়াডের উপরে আছে, ওর একটা ইম্পর্টেন্ট জেনারেল সাহেব আপনার বাংলাদেশে গেলেন, আর্মি চিফ সঙ্গে কথা বললেন। তাহলে ওই চিফটা কিসের জন্যে? ও কথা বলছে সেন্ট মার্টিনের জন্যে। কি তুমি সেন্ট মার্টিনে কথা বলে ভুলে গেছেন আপনি? আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের বললেন আমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বিকজ একজন সাদা লোক আমাদেরকে সেন্ট মার্টিনে কথা বললো। ওটা তো পরে সত্যি কথা বলা হলো কি $23 মিলিয়ন ধাপে ধাপে দেওয়া হলো, ওনাকে ডিসক্রেডিট করা হলো, ইলেকশনকে ডিসক্রেডিট করা হলো, যেটা মনিটর্ড বাই দ্য ওয়ার্ল্ড অবজার্ভার্স, রাইট? তো এই যে উনি কথা বললেন সেন্ট মার্টিন, অ্যান্ড ওখানে যে ঘাঁটি আছে আপনার চায়না মেড সাবমারিন ঘাঁটি, আর 2টো সাবমারিন আছে, সাবমারিন বেস আছে, ওটা কি হবে? এটা গুরুত্বপূর্ণ জিনিস।